ফালতু কথা বলিস না, ঢপ মারিস না, ওসব আমি বিশ্বাস করি না। তোদের ওখানে তো একটা 1.5 তলা করে বাড়ি, হ্যাঁ টিভিতে আমি দেখেছি। তোমাদের ওখানে না বন্যায় বছরের পর বছর একটা গোটা শহর ভেসে যায়। হয় মূর্খের একই দোষ। অবশ্য এর লাগে তোর আমি দোষ দিই না, কারণ তোর জিকিরা তো বেশ উইক। শোন মূর্খ, আমাদের ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিং আছে না, পুরো দীক্ষা তাক লাগা যাইব। গুলশন, ধানমন্ডি, ওই সমস্ত এলাকায় 20-30 তলা করে বিল্ডিং আছে। আর আমাদের ওখানকার যা মার্কেটিং কমপ্লেক্স, তার তুলনায় তোদের এই কলকাতার কমপ্লেক্স না পুরো ওই লোকে খুপড়ি খুপড়ি। আমাদের মিদনাপুর টাউনেও না একটা বিরাট 50 তলা বিল্ডিং আছে। বাবা কি সব আলো রোশনাই। আলুদা, তুমিও অমলদার পথে যাচ্ছ? এটা আসু সত্যি মা কালী দেবী বলছি না, আছে রে। তুমি 50 তলা না হলে 19-20 তলা হবে, আমি ঠিক গুনে দেখিনি। হ্যাঁ মানে এক ধাক্কায় 50 থেকে 19-20 তলায় যে ঠেকলো। এবার দেখো কি আর দ্বিতীয় ধাক্কায় কোথায় এসে নামে। এই যাই কি বাদ দে। শোন, আমাকে ঢাকায় যা মার্কেটিং কমপ্লেক্স আছে না, পুরো তো চোখ ধাঁধ হয়ে যাইবে। ওখানে আলপিন্টো এলিফ্যান্ট কি পাওয়া যায় না। আমাদের এখানকার এসি মার্কেট, বর্ধমান মার্কেট আর শিরা মার্কেটের চেয়েও বেটার। ওগুলান তো শিশু আমাদের এই মার্কেটিং কমপ্লেক্সের থেকে। হ্যাঁ হ্যাঁ, চেপে যা, তোদের মার্কেটের কথা আর বলিস না। ওদের মার্কেটে তো খালি বিক্রি হয় ইলিশ মাছ। আমার বৌদি যেসব ইংলিশ মার্কেটে যায় না, দেখলে তো চোখ টেরা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো দু একবার নিয়ে গেছে বুঝলি। ওখানে ইংলিশে লোকে কথা বলে, ইংলিশে ডাকে, আবার জামা কাপড় কিনতে গেলে কোল্ড ড্রিঙ্ক দেয়। সব দোকান হেয়ার কন্ডিশনিং করা। এই যে ফালুদা, বেশি কইও না, সেই পেজা বুঝলে। তোমাদের এখানে কমপ্লেক্স তৈরি হইয়া ফাঁকাই পইরা আছে। হ্যাঁ, না আছে কাস্টমার, না আসে দোকানদার, পুরো একবারে ঘুঘুর বাসা। শোনো শোনো আসু, আমাদের ওখানে দিনে 5-7টা কইরা মার্কেটিং কমপ্লেক্স তৈরি হয়, ইয়া বড় বড় পেলাই, বুঝছো। আর সেখানে তো করে কাস্টমারের ভিড় তো পুরো উপসাইয়া পড়ছে। তোরে আমি কি কইব, তোমাদের এখানে কাস্টমার তৈরি গুটি, আমাদের ওখানকার ওই বাঙালদের মতো দিলদার নয়, বুঝছো। আমাদের ওইখানকার মার্কেটিং কমপ্লেক্স পুরো দেখলাম মনে হয় তাজমহল। তাজমহল? আরে তাজমহলে তো আমি বহুবার গেছি। লে হালুয়া, কথা ছিল শপিং কমপ্লেক্স নিয়ে, উনি এলেন তাজমহল নিয়ে গুল আরম্ভ করতে। এবার বলুন, শাহজাহান আপনার ছোটবেলার বন্ধু? তোরা কিছুতেই একটা জিনিস বুঝবি না, তাজমহল হচ্ছে নিউ ইয়র্ক শহরে একটা শপিং কমপ্লেক্স। ও মানে নিউ ইয়র্কটারেও আপনি বাদ দেবেন। খুব ইন্টারেস্টিং গল্প ছিল জিনিস, ওরা কিছুতেই সেটা বুঝতে চাইছে না। শোন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আমি ফাইটার প্লেন চালাচ্ছি, জাপানের ওপর দিয়ে 3-3টে শহরকে বোমা মেরে বিধ্বস্ত করে দিয়েছি। এই খবর আমেরিকার প্রেসিডেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নেমন্তন্ন করে আমেরিকায় নিয়ে চলে গেল। $10,000 দিয়ে বললে যে আমার তাজমহল শপিং কমপ্লেক্সে তুমি চলে যাও, তোমার যা প্রাণে চায় তুমি কিনে নাও। এই ঢুকু চাচা, ওই আমেরিকার প্রেসিডেন্ট আপনার গালে হামি খায় নাই? এটা দিন দিন যা বাড়ছে না, এবারে টুটে চিবে রক্ত না খেলে আমার শান্তি নেই। দাঁড়াও না, দেখো না এবার গল্পের গরুটা কোন গাছে চড়ে। ফেকো ফেকো ফেকো। তুই কিছুতেই শুনবি না, গাছে কোনো গরু চড়েনি রে বাবা, আমি চড়েছিলাম লিফটে। যে মুহূর্তে লিফটে ঢুকে গেলুম না, লিফট করে নিয়ে চলে গেল 326 তলায়। নামিয়ে দিলে বেরিয়ে হা হয়ে গেলুম, তাজ্জব হয়ে গেলুম। কি এই শপিং কমপ্লেক্সে বিক্রি হচ্ছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, আমি দেখে তাজ্জব বনে গেলুম। আপনি কি কিনলেন কাকু? আমি এই তোর একটা মাঝারি ধরনের ঝর্ণা আর একটা কচি ছোট্ট পাহাড়। ওই ঝর্ণাটা বোধহয় পাহাড়ের গায়ে ফিট করায় দিলেন। সেটা কোথায় রাখলেন? হ্যাঁ, ওটা আমি আমার বাগানে পেছনে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি কাকু, আমি দেখেছি ওনার বাড়ির বাগানে যে ওই একটা ময়লার ঢিবি আছে না, ওইটা হচ্ছে ওনার আমেরিকা থেকে আনা কচি পাহাড়টা। আর ওর পাশে যে একটা পচা দুর্গন্ধ ড্রেন আছে না, ওইটা হচ্ছে ওনার সেই ছোট্ট ঝর্ণাটা, তাই না কাকু? ভালো। হঠাৎ করেই গোটা দুনিয়ার দরজাটা খুলে গেছে আমাদের সামনে। 10 বছর এমনকি 5 বছর আগেও যা কল্পনা করা যেত না, সেই সব ফরেন মাল এখন বাজারে অঢেল। প্রকাশ্যে আইন মেনেই চলছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের পণ্য কেনা বেচা। এসব তো আর হকার্স কর্নারে কেনা বেচা চলে না। যেমন মাল তেমনই না তার দোকান চাই, তেমন দোকানের চাহিদা মেটাতেই গড়ে উঠেছে মেট্রো প্লাজার মতো শপিং কমপ্লেক্স, গড়ে উঠেছে ইমামি শপিং সিটির মতো বিলাসবহুল বিপণী।
কাঁচা টাকার জোয়ারের মাথায় চেপে আসে ভোগবাদ, দরকার হয় টাকা খরচের জায়গা। এ জোয়ার কলকাতার চেয়ে অনেক প্রবলভাবে এসেছে দিল্লি, মুম্বাই, এমনকি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, আহমেদাবাদে। কলকাতার মেট্রো প্লাজার শপার সিটির কাছাকাছি রয়েছে বর্দান মার্কেট, শিরা মার্কেট, এসি মার্কেট। হয়তো সত্যি সিঙ্গাপুরের শপিং আনন্দ ভোগ করা যায় এগুলোর মধ্যে কোথাও, কিন্তু ভোগের সেই তুরীয় স্তরে ওঠার ক্ষমতা কতজনের আছে কলকাতায়? কয়েক কিলোমিটারের মধ্যেই 5টা বিশাল এয়ার কন্ডিশন মার্কেট কমপ্লেক্স কলকাতার কি সত্যি দরকার আছে? না, দরকার নেই, অন্তত এখনই। মেট্রো প্লাজায় প্রায় 10 লক্ষ বর্গফুট জায়গা পড়ে আছে, খদ্দের নেই। এখানে প্রতি বর্গফুটের দাম 9,000 টাকা, কিন্তু সেই বর্গফুট বিক্রি হচ্ছে কই? তবে কি প্রয়োজনের তুলনায় কলকাতায় এরকম হাইফাই শপিং কমপ্লেক্স বেশি হয়ে যাচ্ছে? প্রমোটাররা কিন্তু সে কথা মনে করে দাম কমাতে রাজি নন। আফটার অল, আশায় বাঁচে চাষা। দোকান বিক্রি হয়েছে, অ্যাবাউট 60% দোকান বিক্রি হয়ে গেছে, আর বাকি আর ওর মধ্যে অ্যাবাউট 40% দোকান খুলে যাচ্ছে। লেকিন পিপল আর এখানে খুব এনথুজিয়াস্টিক নেই, কেন কি বিক্রি খুব পুয়ার আছে এখানে। আর কলকাতায় যখন রাস্তায় আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, রাস্তায় খাবার আর যত কমোডিটিস আপনি রাস্তায় যখন পেয়ে যাচ্ছেন, তাহলে কেন সব বড় এইসব এত এস্টাবলিশমেন্টের খরচা করে কেন বড় বড় শপিং কমপ্লেক্সের দোকান খুলবে? এর অবজেক্ট হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মার্কেট তৈরি করা, আর শপকিপার এখানে ভালো আসে, ভালো মাল বিক্রি করে আর ন্যায্য দামে বিক্রি করে। ন্যায্য দামে বিক্রি করলে এখানে কমন ম্যান কিংবা কমন লোক যে আছে ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা হবে, এই আমাদের অবজেক্ট। এখানে তো লোকেদের খরচা করার ক্ষমতাও যেমন বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর এইসব সিটিতে যেরকম ক্ষমতা আছে, সেরকম ক্ষমতা তো কলকাতায় নেই। এখানে আমরা মোটামুটি দোকানগুলো বিক্রি করতে পেরেছি, দোকানগুলো অনেক খুলেছে, আর জুন মাস পর্যন্ত আমার মনে হয় আরও অনেক দোকান খুলেছে। ভেবেছিলাম কি ইকোনমি যেমন অন্য স্টেটসে যেরকম ইকোনমি গ্রো করছে সেরকম কলকাতাও গ্রো করবে, কিন্তু আনফর্চুনেটলি এই লাস্ট ফিউ ইয়ার্সে পপুলেশন গ্রোথ ছাড়া আর তো কোনো গ্রোথ হচ্ছে না। কলকাতায় এখনই মার্কেট আছে কোথায়? খুব কম আছে মার্কেট। মার্কেট বলতে 2-3টা মার্কেট আছে, এসি মার্কেট বা বর্ধমান মার্কেট বা নিউ মার্কেট। এখানে নিশ্চয়ই মানে 10-12 মার্কেট হওয়ার দরকার আছে, লেকিন যেরকম এখনই যা পজিশন আছে মার্কেট পজিশন, যে মানে ক্রেতা নেই এখনই, কোনো মানে মার্কেটে সেল নেই, সেরকম দেখতে লাগছে কি অত মার্কেট খুললে একটু মানে মার্কেটে এফেক্ট আসবে, সবাই মার্কেটে এফেক্ট আসবে। আজকে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডস যত শোরুমস আসছে, আপনি দেখবেন বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, আর ইভেন স্মল প্লেসেস লাইক জলন্ধর, অমৃতসর, হায়দ্রাবাদ, ওইদিকে আপনি দেখবেন সব আগে খুলছে। কলকাতায় এখন পর্যন্ত অনেকেদের তো কোনো এস্টাবলিশমেন্টই খুলেনি, আর যদি খুলবেও তো বোধহয় লাস্টে খুলবে। আমি এখানে কলকাতায় আছি, জন্ম আমাদের কলকাতা, আমি কেন যাব দিল্লি, বোম্বে? Calcutta is our hometown. We would always like to develop properties only in this city. আরে ওমু, আজকে না হয় নাই বেরোলি, বলছিলি পিঠে ব্যথা, একটা দিন রেস্ট নিয়ে না। তাহলে আমার কোম্পানির কাজগুলোর কি হবে? আজকে খুব ইম্পর্টেন্ট দুটো মিটিং আছে। নো ওয়ে মামনি, আজকে আমাকে অফিস যেতেই হবে। তাহলে এত বড় বিজনেস ফেঁদে বসতে গেলি কেন, যদি নিজের ইচ্ছে মতো যাওয়া আসা না করতে পারবি? আরে আমি যদি নিজের কোম্পানিতে যদি নিজেই অ্যাবসেন্ট থাকি, তাহলে তো কোম্পানি গোল্লায় যাবে, 2 দিনে লাল বাতি জ্বলে যাবে। তাহলে তো ওই সরকারি অফিসে কাজ করাই ভালো, কি বল? শুনেছি নাকি যে ওখানে নাকি 2 ঘন্টা কাজ করলেই হয়ে যায়। তাহলে তো হয়। আসলে কি জানো মা, আমাদের এই কোম্পানিটাতে আমরা সবাই শ্রমিক, সবাই মালিক। যেমন ধরো আমি এবারই চাকরও বটি, আবার মালিকও। মালিকের চেয়ে কিছু কম নই। আমি যদি না থাকতাম তোমাদের সংসার গোল্লায় চলে যেত। তার বলবে না, তুমি হচ্ছে হাওড়া কিংবা শিয়ালদার কুলিদের মতো।
শীতেল চোর তো আর নাও, খালি ওই ওদের মতো গায়ের জোর খাটিয়ে তোমার নিজের পাওনা গন্ডাটা আদায় করে নাও। কুলিরা চোর? হ্যাঁ, আমি মানি না ওইসব, বুঝলে? এখন ওদের নিয়ে হিন্দি ছবি তৈরি হয়েছে, হিন্দি ছবি তৈরি হয়েছে, বুঝলে? কুলি নাম্বার 1 এখন ওরা। ব্যাস 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 হয়ে গেছে। এবার সিনেমা ঢুকে পড়েছে, এর মধ্যে সিনেমার কচকচি শুরু হয়ে যাবে। আমি এই সিন থেকে মানে মানে কেটে পড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। মা, আমি এগোচ্ছি। আয়, সাবধানে যাস বাবা। এবার কুলিদের এন্ট্রি। ओ मैं तो रास्ते से जा रहा था, ओ मैं तो भेलपुरी खा रहा था, तेरी नानी मरी तो मैं क्या करूं, तेरी আয়, চুপ চুপ। কুলি নাম্বার 1 দেখো, কুলি নাম্বার 1। আরে বাবা, কুলি নাম্বার 1 দেখো, কুলি আরে নাম্বার এই, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? 1। ও ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, তুমি ওল্ডেড উইমেন, তুমি এর মধ্যে কেন নাক গলাচ্ছ? তুমি জানো এখনকার ওই মানে যারা সাপোর্টার, তারা আগে সব ছিল কুলি, মানে অমিতাভ বচ্চনের সব ফ্যান। এখন তারা সব চেঞ্জিং করেছে, গোবিন্দাতে এসছে। ইশকলারা ইশকলারা ইশকলারা। এই, সিনেমার কথা বন্ধ করবি? এই শোন, ওই স্টেশনে হ্যাঁ। কুলিদের মাথায় মাল যেই চলে যেত না, ব্যাস আমার সুগার আর প্রেসার দুটোই বেড়ে যেত, বুঝলি না? কেন? ওরা সেই মাল নিয়ে তো ছুটতো, আর ওদের সেই গুঁতো খেতে খেতে না আমার প্রাণ বেরিয়ে যেত। যাই বলো না কেন ঠাম্মা, ওরা না হেভি ওয়েট লিফটার, বুঝলে? ওদের বডি ফিট হেভি। ওদের বডি হেভি, আর ওদের টেকনিকের কথাটা বলো। এই চলন্ত ট্রেনে তুমি উঠলে সঙ্গে সঙ্গে তোমার বাস্কো প্যাডরা সব কুলিদের দখলে। হ্যাঁ, সে তুমি ওদের ডাকো বা না ডাকো। কুলিদের ইউনিফর্মটা দেখেছো? ও এক্সে মার্কার এক কালার, ও বাবা। আর ওই কুলি নাম্বার 1 এ গোবিন্দ যে ব্লু ড্রেসটা পরেছিল, ও কি মস্ত ড্রেস। জানিস তো এখন না ওরা তো আবার ওই চেঞ্জিং করছে প্রফেশনটা। ওরা এখন ওই ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে ইট সালপাই করছে। কম্পার্টমেন্টের মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে? বাবা, আমাদের টেকনিক কি এগোচ্ছে এখন। ওরে বাবা, এই ইট সেই ইট নয় রে, তাহলে ঠিক রে। এই ইট হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে জায়গা দখল করার ইট। ও এখন বাবা, এখন কুলিরাই টিকিট দেয়, হ্যাঁ। ওরাই চেক করে। কালে কালে কতই দেখবো। আমাদের মধ্যে একজনও আছে কি যে জীবনের একবার অন্তত কুলির হাতে নাকাল হয়নি? আগেকার দিনে বিশাল বিশাল ট্রাঙ্ক বাক্স, প্যাটরা, পোটলা, পুটলি, বোচকা বুচকি নিয়ে সপরিবারে 3rd ক্লাসে চেপে পশ্চিমে বেড়াতে যেত বাঙালি। পরিবারও ছিল বিশাল, শুধু বিধবা সেজ খুড়িমার রান্নার বাসন কুসুনের বস্তাটা বইতেই তো একজন কুলি লাগতো। আজকাল সবই ছোট হয়ে এসেছে, দস্তুর হলো হালকা মাল নিয়ে বেরোনো। রেল কোম্পানি বিজ্ঞাপনে সেই উপদেশই দেয়। কুলিদের দরকার কিন্তু ফুরিয়ে যায়নি, তবে কাজ কম, লোক বেশি, ফলে টানাটানি, দরাদরি, জোর জুলুম সবই সেই অনুপাতে বেড়েছে। সিটের উপর গামছা ফেলে একটা দেশি রিজার্ভেশনের ব্যবস্থা কুলিরা আগেই চালু করেছিলেন। ইদানিং শোনা যাচ্ছে কম্পিউটারাইজ টিকিট বিক্রির চক্রেও সামিল হয়েছেন কেউ কেউ। মাল চুরি ব্যাপারটা ততটা জানি না, তবে ওদের সঙ্গে ধরুন আপনার একটা রফা করলেন যে এত টাকা দেব, নিয়ে যাবে, বলছে দাদা আরো কিছু এক্সট্রা দিতে হবে। এটা মানে खूब बेशी है नहीं, कोई झमेला नहीं किया। हमने बाहर में तय कर ली थी, वो 10 रुपये, कुछ सामान उसको दिया, कुछ हम लोग लेकर के अंदर आए। यहाँ 4 किस्म का कुली लोग खटता है, हरा, पीला, ब्लू, सादा। হাওড়া স্টেশনে খুব আছে লাল কুলি, নীল কুলি, সেই তাদের নিজেদের মধ্যেও খুব দ্বন্দ্ব হয়। তবে আমরা দেখেছি যে লাল কুলি যারা আছে হাতে ব্যাচ নিয়ে তারা একটু ভালো কাজ করে। ये तो ठीक नहीं है, लेकिन अब कौन कुली करता है नहीं करता, यहाँ तो एक किस्म का कुली नहीं ना है। নীল কুলিরা কথা হবে ভিতরে 10 টাকা 15 টাকা নিয়ে এসে গাড়িতে বসাবে, ঠুসা মারবে, গাড়িতে বসিয়ে দুটো কুলি এই পাশে থাকবে, দুটো কুলি ওই পাশে থাকবে, মেরে মেরে 1000 2000 টাকা এক একটা শটে এক 100 টাকা নেবে। ওদের কোনোই নেই, ওরা শুধু টাকা চেনে, কোনো পুলিশ কিছু বলে না। ওরা एक पेटी हमारी थी, इसमें कंबल वगैरह था, और ये भी हमारे साथ थे हमारे भाई। तो वो क्या हुआ, वो कुली कंबल लेकर के भाग गया, फिर दोबारा हमको नहीं मिल सका। सब झूठ है, कुली नहीं करता है, वो यहाँ का दूसरा कुली करता है। कभी कभी ये देखते हैं कि सीट वगैरह के लिए ये लोग इस तरह का झमेला करते हैं, तो वो सीट पहले से रिजर्व कर देते हैं, अपने आदमी को भेज दिए। ऐसी सूरत में क्या होता है कि वो चाहते हैं कि उसके बदले में उनको पैसे दिया जाए। अगर पैसा नहीं मिलता है तो वो सीट जो है देते नहीं है। तो उसमें अगर किसी का तर्क हो गया या झगड़ा हो गया तो ये कर भी सकते हैं। वो कुली लोग तो हावड़ा में ज़बरदस्ती करता है, सीट के लिए करता है,
सामान के लिए करता है। मेरे साथ तो ऐसा कुछ नहीं। সেরকম অভিজ্ঞতা হয়নি আগে যে কুলি আমার থেকে নিয়ে গেল বা পয়সা বেশি নিয়ে। कमाई तो कुछ नहीं, अब खटना है, खाना है। 25-30 रुपया, 40-50, 100 किसी तरह दिन काट रहे हैं। बोलता है क्या 10 बने देगा, 2 रुपये देगा, 5 रुपये देगा। তো কোনো রেট তো কোনো ফিক্স নেই, তো ওরা মানে অনেক রকম টাকা চায়, তো রেট না চলে নিতে চায় না লাগেজগুলো, এরকম ধরনের ঝামেলা প্রবলেম ক্রিয়েট করে। ওদের গ্রুপ থাকে ন্যাচারালি, তো ওই আর অন্য গ্রুপরা নিতে চায় না লাগেজগুলো, ওদের যা রেট বলবে সেটা দিতে হবে। এই ধরনের ভারী মাল তোলার কাজে আজও কুলিদের বিকল্প নেই, অন্তত যতদিন না যন্ত্র এসে তাদের কাজ কেড়ে নিচ্ছে। না, সব কুলিরা সেটা করেন না, মানে কিছু কিছু যারা উল্টো ঢুকে আছে তারা নিশ্চয়ই করে, কিন্তু সব কুলিরা সেটা করবে, তাদের তো নাম্বার আছে কিছু কিছু কুলি। हाँ भाई ना, वो काम करता है ना जानता है, जो चोरी करता है वो जानता होगा। স্টেশনের এই বিচিত্র রঙ্গশালায় তাদের জীবন কাটে, এখানেই অবসর, এখানেই কাজ। ওমু, তোর জল। জল? শুশুক। চলো তোমারও জল। জল। হিপো, তোর স্থল। স্থল। বেবুন, চলো তোমার আকাশ। আকাশ। বেলুন। বেলুন হলো না চটকা? কেন? বেলুন কি কোনো প্রাণী নাকি? তুমি তো পুরো জটায়ু কেস করে ছেড়ে দিলে। জটায়ু, দ্যাটস ইট, জটায়ু, আকাশ জটায়ু। না চটকা, এমনি করলে আমি খেলবো না, এমনি করলে কোনো খেলা হয় না। ও, তোমরা বুঝি খেলছিলে? আমি তো ভাবলাম তোমরা দুজনে পাগল হয়ে গেছো। না বাবা, এই খেলাটি মাঝে মধ্যে খেললে মাথাটি পরিষ্কার থাকে। আপনি এক কাম করেন ছোটকা, আপনি কাল থেকে এনারে লইয়া পিঠে ব্যাগ লইয়া স্কুলে যাইতে পারেন। দারুণ বলেছি জানিস তো, বাবা ছোটকা এখন ওয়াটার বোতলে স্কুলে যাবে না। খেলে যাবে না? জানিস ওমু, সবার মাথায় না সব জিনিস ঢোকে না, কিছু কিছু ইনফ্যাক্ট অনেকের মাথার উপর দিয়ে চলে যায়। তো আন্ডারস্ট্যান্ড করেন না ছোটকা, ওই পুরা ফেলুদা সিরিজ আমার গুইলা খাওয়া আছে, আরে কতবার পড়ছি। ইনফ্যাক্ট ওই সত্যজিৎ রায় নিজেই তো ফেলুদা একটা প্রতিছবি আছিলেন নাকি? মানিক বাবুর আদলেই কিন্তু ওর বাহাতের করে নখ ছিল বড়, আর মুসুর ডালে গন্ধলেবু মুখে খেতে ভালোবাসতেন, এটসেট্রা এটসেট্রা, যা ওই ফেলুদার হ্যাবিট। অবশ্যই অবশ্যই। জানো ছোটকা, আমার না মাঝে মধ্যে খুব দুঃখ হয়। কেন রে? এখনকার ছেলেমেয়েরা ফেলুদার সম্পর্কে কিছুই জানে না। অত যে মজার ক্যারেক্টার লালমোহন বাবু, ওরকম দুর্দান্ত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার সম্পর্কে এরা কিছুই জানে না। হ্যাঁ, প্রদোষ মিত্তিরকে ওরা চেনে না, জানে বাদশা শাহরুখ খানকে। লালমোহন বাবুকে চিনলো না, চিনলো জনি লিভারকে। ফালতু কথা বলো না ছোটকা, বুঝলে? আমিও সত্যজিৎ রায় ছবি দেখেছি। কি দেখেছিস তুই? যেমন ধরো সোনার কেল্লা, জয় বাবা লোকনাথ। হ্যাঁ, জয় বাবা ফেলুনাথ রে, আসু ফেলুনাথ। আচ্ছা আসু, বলতো তোপসে কে? তোপসে? হ্যাঁ বল। ফেলুদার অ্যাসিস্ট্যান্ট, যেমন তুমি মিস্টার তোপসে। আমি তোপসেতে যাবো কেন? না না, আমার বাবা মা আমার নামটা রেখেছে শ্রীযুক্ত তাপস। আচ্ছা বলতো, আমাদের মধ্যে ফেলুদা কে? ফেলুদা চেহারার দিক থেকে দেখতে গেলে আমাকেই সব থেকে বেশি মানায়, যদি বুদ্ধিটা একটু খামতি থাকতো। এটা চেয়ে ভালুকেই ফেলুদা মানাবে বেশি। तंग मत करो, काफी हो गया, हटो। আমি ফেলুদা হব না, আমার তো উট ছিল। যাব বাবা, কখন যে ইহ জন্মে আর কখন যে পরজন্মে কিছুই বোঝন যায় না, বলে উটা ছিল। আচ্ছা, তোমার যে উট ছিল, উহারা কি কাটা বাছিয়া বাছিয়া খাইতো? তোমার একটি কুকরি ছিল না? হয়তো ছিল, but that is stolen by one of the innumerable dacoits in this dacoits infested land. ওটা আমার। আচ্ছা ছোটকা, ডক্টর হাজরার কি হলো গো? রানিস হাজার হাজার হাজরা, হাজার হাজার হাজরা। ছোটকা, তোমাকে না তোপসের প্রোফাইলটা ঠিক মানায় না। মানে না? না। তাহলে লালমোহন, মোহনলাল, মগনলাল, সব লালে লাল আঙ্কেল। এটা তার থেকে আপনার ওই মন্দার বোস ক্যারেক্টারটা ভালো মানায় বলে আছে। মন্দার বোস? হ্যাঁ। ওমো, ভূপর্যটক কয় প্রকার রে? 2 প্রকার। একটা হচ্ছে মন্দার বোস, একটা হচ্ছে আগন্তুক, একটা হচ্ছে মিথ্যে, আর একটা হচ্ছে সত্যি। বাবলু বাবু, তুমি কি হবে না? কপুমন্ডক। মানিকদার সত্যি ঝলকানিতে ঝলসে গেছে। ছোটকা,
একটা কথা কিন্তু ঠিক, সত্যকে জয় করতে না পারলে সত্য জিত হওয়া যায় না। মহারাজা তোমার সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। ওরা দুজনায় রাজা রো জামাই জামাই, আর আছে পোলাপান একখান একখান কচি তারা, কথা ফোটে নাই। সাত রাজার ধন এক মানিক ছিল আমাদের, সে মানিক পরশ পাথর, তার স্পর্শে সবই সোনা। ইলাস্ট্রেশনের কাজে প্রথম হাত দিয়েছিলেন জীবিকার জন্য, পয়সা বাঁচাতে নিজে আঁকতে গেছেন সিনেমার পোস্টার, তারপর চারুলতার সেই পোস্টার নিজেই হয়ে উঠেছে শিল্প। পথের পাঁচালী অথবা পাগলা দাশুর মতো ক্লাসিক কথাশিল্পের সঙ্গে পাল্লা দিয়েছে সত্যজিৎ রায়ের স্কেচ পেন। আবার সন্দেশের পাতায় গড়পড়তা সাহিত্যকেই অন্য স্তরে তুলে দিয়েছে সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন। কখনো বা অলঙ্করণ নিজেই হয়ে উঠেছে শিল্প। লেখা ও স্কেচ এখানে কে কার অলঙ্কার? ব্যাকরণ বই খুলে হাতে লাল কলম নিয়ে বসলে সত্যজিতের ইলাস্ট্রেশন কত নম্বর পাবে তা বলতে পারবো না, তবে আমরা নিশ্চিত বলতে পারবো যে ছবিতে গল্প বলার মজাটা তার কাজে 16 আনার উপর 18 আনা আছে। আছে ছাতুবাবুর ছাতার মতো নির্মল হাস্যরস বাঙালি জীবনে, যার বড়ই টানাটানি, আর আছে অ্যাকশন। অ্যাকশন। শিশুদের বিশ্বাসের জায়গাটি তো খুব শক্ত জায়গা, তারা ভালো মন্দের বিচারটা খুব ভালো করতে পারে, আর একটু খারাপ লাগলেই সেটা ভুলে যায় অথবা দেখেই না, আর যদি ভালো লেগে যায় তখন সেটাকে প্রচণ্ড বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গাটি উনি সম্পূর্ণ অধিকার করে ফেলেছিলেন শিশুদের। আমার ছোটবেলায় দেখা ছবিগুলো দিয়ে বুঝতে পারি যে আজও আমি যখন সেই ছবিগুলোর দিকে তাকাই, আমার সেই ছোটবেলাকার চরিত্রগুলোর প্রতি বিশ্বাস একটুও কমেনি, বরং বেড়েছে। ওনার থেকে যেটা সাংঘাতিকভাবে আমরা শিখেছি, আমি নিজে বিশেষ করে মনে হয় শিখেছি, সেটা হচ্ছে একটা ইলাস্ট্রেশনকে ইন্টারেস্টিং করতে গেলে সেটাকে কিভাবে কোন দিক থেকে দেখতে হবে, যেগুলো সম্ভব হয়নি লেখার মধ্যে কিন্তু লেখকের মাথায় ছিল, সেই ব্যাপারগুলোকে কিভাবে আনতে হবে ইলাস্ট্রেশনের মধ্যে, সেটা ওনার কাছে শেখা যেত। ওনার অনেক কাজেতেই, বিশেষ করে ফেলুদা সিরিজের যে ইলাস্ট্রেশনগুলো আছে সেগুলোর মধ্যে তো সাংঘাতিকভাবে ডিটেল অনেক কিছু দেখা যায়। সত্যজিৎ বাবুর ইলাস্ট্রেশনের ওর মতো একজন বড় মাপের ব্যক্তিত্ব, তার যে কোনো কাজই হচ্ছে খুব বড় মাপের কাজ হবে এবং ইলাস্ট্রেশনও সেই বড় মাপের হবে, কিন্তু ইলাস্ট্রেশনের দিক থেকে আমি বলবো যে উনি ততটা বড় মাপের ইলাস্ট্রেটর ছিলেন না। শুধু সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন তো নয়, আমাদের সন্দেশে সব মিলিয়ে যেন একটা কালচার তৈরি করা হতো। শ্রেষ্ঠ এই জন্যে বলবো যে শুধু ইলাস্ট্রেশন নয়, উনি সাহিত্যের সঙ্গে ইলাস্ট্রেশনকে ভয়ঙ্করভাবে মিলিয়ে দিতে পেরেছেন। এবার কলম তুলে নিলেন হাতে। ফেলুদা কি ব্যোমকেশ বক্সীর ভাই নাকি সরলাক্ষ হোমসের প্রতিদ্বন্দ্বী? আর 5টা গোয়েন্দার মতো তারও একটা অ্যাসিস্ট্যান্ট আছে, তোপসে। কিন্তু লালমোহন বাবুর জুড়ি আপনি একটা খুঁজে বার করুন তো দেখি। যদি সন্দেশ না বেরোতো তাহলে সত্যজিৎ রায় তাকে শিশুরা যেভাবে পেয়েছে বা ছোটরা যেভাবে পেয়েছে, কিশোররা যেভাবে পেয়েছে, সেইভাবে পেত কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা সন্দেশে লিখে লিখেই উনি হাত পাকাবেন, হাত পাকালেন শুধু নয়, শিশুরা এবং বড়রাও মুগ্ধ হলেন ওর লেখা দেখে। সত্যজিৎ নিজেই জানতেন না এত ভালো লেখা উনি লিখতে পারতেন কিনা, এই কথাটা বলেছেন আমাদের এক সময়। একজন বিশাল মাপের শিশু সাহিত্যিক যদি চলে যান তাহলে যে শূন্যতাটা সৃষ্টি হবার কথা, সেই শূন্যতাটা নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। প্রত্যেক বছর যে একটা প্রফেসর শঙ্কু আর একটা ফেলুদা বাচ্চারা পেত, তার থেকে তারা বঞ্চিত হয়েছে এবং সন্দেশে যে গল্প বেরোতো সেটা নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তিনি নেই, এই লেখা তার নেই, কিন্তু আমরা এখনো পর্যন্ত মনে করে যাচ্ছি যে সন্দেশই বজায় রেখেছে, তার ধারাটা বজায় রেখেছে।
যেটা এখন তার লেখা না পাওয়ার ফলে যে অভাবটা গড়ে উঠেছে সেইটা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানিকবাবু আজ আর নেই, কিন্তু প্রফেসর শঙ্কু, ফেলুদা, লালমোহন বাবু, মগনলাল মেঘরাজ রয়ে গেলেন বাঙালির চিরকালীন কৈশোরে। ফেলুদাকে এই জন্য ভালো লাগে যে ফেলুদার কাহিনীগুলো বেশ অ্যাডভেঞ্চারাস আর মজার। আসু, কি হচ্ছে, কি কাজ করছি একটা? আসু আসু, আমি একটা প্রবলেমে পড়ছি রে, তুই আমার একমাত্র হেল্প করতে পারিস আমারে। আয়, সাত সকালে ইনি এলেন ওনার প্রবলেম নিয়ে। হার মাস জ্বালিয়ে খেলে ছেলেটা। কেন রে বাবা, কেন? আমরা কি বিপদ ভঞ্জন মতু দূষণ? रोज একটা করে খেলে করে আসবে, रोज একটা করে। ফালুদা, ये अपन का आपस का मामला है क्या? हाँ, ए चिंटू, তোর কি প্রবলেম হচ্ছে বল তো? বস বস, বল কি প্রবলেম? আরে প্রবলেম তেমন কিছু না, মানে একটা পাঞ্জাবি সর্দারজি, সে কোত্থেকে দেবো? আয়, তুমি আমার ওই সর্দারজিদের পেছনে লেগেছো? এই, ওদের সঙ্গে লাগতে যাসনি, চেহারা দেখেছিস সব 6 ফুট। মেরে না তোর মতো নিংটিকে এবার ছাতু করে দেবে। চুপ চুপ, আরে সব পোতাতে করে ফোরন দিতাছে। আরে আমি বলতে আছি কি, একটা তোর এই পায়জামা পাঞ্জাবি আছে না, ওই পাঞ্জাবি। কেন কেন, তুমি কি গার্মেন্টসের ব্যবসা করবে না বুটিক খুলবে? আরে বাবা রে, এই ছেলেটা, আমার আজ একটা ফাংশন আছে, তা সেই ফাংশনে আমার এই 2-4টা গান গাইতে হবে আর কি, তাই। গান? তুই আর গান? কেলাচিকাল থেকে শুরু করে ছ্যাট সং সবই তো টেরাই করলি, পারলি। হ্যাঁ, মানে এইবার একটা ওই অন্য কিছু ট্রাই করো ভাবছি আর কি। অন্যরকম? কত রকম যে শোনালি, কেন কলেজে কাঁধে গিটার নিয়ে ফিরিয়ে দাও করে চিৎকার করলি, মনে নেই? না রে না না, ওইটা তো কি আমার উচ্চারণের লাইগা হয়েছিল আর কি, কিন্তু গানটা কিরম হিট করছিল তুই একবার বল আসবে। হ্যাঁ, এখন ভাবছি একটু ওই পল্লী গীতিটা নিয়ে চর্চা করুম, বুঝলি? ওই থাকিলে ডোবা খানা হবে গো সুরি পানা, থাকিলে ডোবা খানা। থাম থাম চিন্টু, থাম। পল্লী গীতি আমায় দেখাসনি, বুঝলি? পল্লী গীতি আমি অনেক গেছি, পল্লীর রাস্তায় রাস্তায়। শুনবি? হ্যাঁ। কি ছিল সেসব ভিলেজ গান? কি ছিল? শোন তাহলে। বুঝলে নন্দলাল, আহা, শেষে কিনা পেলে পেঁয়াজ খেকো, মাংস খেকো, চরিত্রহীন মদ মাতাল ছেলে। ছি 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 ছি, অল রাবিশ, মোনোটোনাস। এই সুকার সুকার সুকার, গানের তুই কি বুঝিস রে? হ্যাঁ, শুনে তো সেই অ্যাং ব্যাং স্যাং হাপ্পা হাপ্পা ওই সমস্ত গান। আরে পল্লী গীতি হইলে গিয়া গ্রাম বাংলার মানুষের প্রাণের গান। একেবারে বাড়ির মশা কামড়াইলে হয় যে ফোঁসা। মশা মশা নিয়ে গান গাওয়ার কি দরকার? হ্যাঁ, মশা নিয়ে যদি অতই প্রবলেম তো ম্যালেরিয়া ভ্যাকসিন দাও না। ওরে বাবা আসু, মশানি আরো ভালো গান আছে। এই গাও গাও গাও, শুনবি? শোন তাহলে। গুন গুনা গুন গুন গুনা গুন চারিদিকে মশা, মশার জ্বালা হে মরি রে, মশার জ্বালা হে মরি রে। হাই, গুন গুনা গুন গুন গুনা গুন চারিদিকে মশা। এটা হলো গিয়ে তোর ফুক সং। ফুক না, এইগুলান হইতেছে ফোক সং। ফোক আমিও জানি, এখন না এই সং এর হেভি ডিমান্ড। এই আজকালকার রিসেন্ট হিন্দি ছবিতে এই সং গুলো না ইন্টেনশনালি ব্যবহার করা হচ্ছে। আমি একটা ফোক সং জানি, শোনো। শোনো শোনো শোনো। परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के। আসো আসো, চোখ খোল, নিজের ভাষাটা দেখ। ওরে, নিজের ভাষা জানে না ছেলেটা, পরের ভাষায় ফুক সং গাইছে। এগুলান তো হইতেছে একটা করে ট্যাস করে ট্যাস। চল ভালুদা। হ্যাঁ, এই পল্লী গীতি, ভাটিয়ালি, বাউল এগুলো শুনলেই না পরনের ভেতরটা কেমন কাইন্দা ওঠে। গ্রামের রাস্তায় গরুর গাড়ির ক্যাঁচুর কুঁচুর শব্দ, খাপলা জাল ফিলা, মাঝিরা নদীতে মাছ ধরতাসে, ঘরের দাওয়ায় বৈশা বৈশা মিষ্টা খেজুর রস পান। আহা, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আয় আমার আর মন পুলাই। বড় ভালো কথা মনে করালি রে চিন্টু, গ্রামের কথা মনে করিয়ে দিলি।
কিন্তু চিন্টু খেজুর তো ড্রাই ফ্রুট, হ্যাঁ, ওর থেকে জুস কি করে বেরোয়? বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না, বলো পালাই কোথা দেশে আর থাকা চলে না, বলো পালাই কোথা দেশে আর থাকা। স্বপন বসু আসার আগে উৎপলেন্দু চৌধুরীর রমরমে বাজাচ্ছিল, হঠাৎ এসে তাকে কি করে রাতারাতি হাওয়া করে দিলেন? কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল এটা? দেখুন, এটা অদ্ভুত একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এই গান বাজনার এমন একটা জায়গা, এটা হাওয়া করার ব্যাপার নয়। আর যদি ব্যক্তি সম্পর্কের জায়গাও ধরেন, ব্যক্তিগত জায়গায় উৎপলদা মানে আমার ভীষণ কাছের, এবং উৎপলদা আমাকে এত ভালোবাসেন, বোধহয় সেদিক থেকে বলতে গেলে উনি মানে যদি রেশারেশির জায়গায় মার্কেটিংয়ের জায়গায় বলেন, তাহলে সম্পর্কটা এমন যে এইভাবে বলা যায় উনি আমার জায়গা করে দিলেন, কিন্তু কোনোটাই নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষের এক একজনের গান মানুষ এক এক রকমভাবে দেখে, তাই এটা কোনো ভেবে নেওয়া নয়, এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নয়। এটা হচ্ছে একটা গান, আমি কি নিজেই ভেবেছি যে লোকে এত এত এমনভাবে আমার গান নেবে? প্যাকেজিং এর জন্য, মানে স্বপন বসু প্যাকেজিং, স্বপন বসু ডেনিমস, স্বপন বসু টি শার্ট পরা, সেখানে উৎপলেন্দু চৌধুরীর প্যাকেজটা অত স্মার্ট অ্যাট্রাকটিভ ছিল না। উৎপলেন্দু পারহ্যাপস ওয়াজ নট অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ ইউ। না, এটা থ্যাংক ইউ আমাকে হ্যান্ডসাম বলার জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কোনো ব্যাপার না। কোনো অনেক হ্যান্ডসাম লোকই গান গায় যাদের গান অনেকে শোনে না। কিন্তু আজকাল গানের জগতে ওটাই মাপকাঠি নয় যে সব থেকে খোল নলছে, এটা সব থেকে বেশি জরুরি। হ্যাঁ, সেটা হয়ে যাচ্ছে মানে, কিন্তু এই প্যাকেজ শব্দটা কিন্তু খুব সত্যি বলছি, এই প্যাকেজ শব্দটা, প্যাকেজ বলে শব্দ ছিল আমি জানি, কিন্তু গানের সঙ্গে এর একটা যে যোগ আছে, এটা কিন্তু মানে আমি যখন গান গাইছি তখন এরা মাথাতেও আসেনি, কখনো ভাবিও নি, কিন্তু সেই সময়টাতে ছিল না। ক্রমশ ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আসল জিনিসের থেকে তার মোড়কটা অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। সেটা শুধু যে কোনো পণ্যের ক্ষেত্রে, মানে গানটাও এখন পণ্য হয়ে দাঁড়াচ্ছে, ক্রমশ দেখতে পাচ্ছি। কিন্তু এই ভাবনাটা কিন্তু তখন ছিলই না একেবারে। বাজার, এই যে এটা খাবে, খাচ্ছে, এই খাচ্ছে শব্দগুলো কিন্তু তখন ছিল না আমাদের অভিধানে। ক্রমশ এই ভাষাগুলো সংযোজন হচ্ছে যে এটা বাজারে খাবে তো, এটা নেবে তো, এমনকি আপনারা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন না তো এটাতে, এটা পাবলিক খাবে, ওই জন্য এই গানটা গাইবো। খাবে শব্দগুলো আমি কখনো ব্যবহার করি না। এমনকি গান বাজনার ক্ষেত্রে অনেকে বলে ক্ষেপ, তারপর ধরুন ক্ষেপ, আক্ষেপ, এই শব্দগুলো আপনি জানেন, হ্যাঁ, সংক্ষেপ, এইগুলো আমি ব্যবহার করি না। আমি অনুষ্ঠান বলি, কারণ কি গানটাকে আমি কখনো এভাবে ভাবতে পারি না, কারণ গানটা আমার নিজের কাছে বিরাট আনন্দের ব্যাপার। আর যে গানটা যদি কেউ আমার নাও নিত, গানটা কিন্তু আমার চিরসঙ্গেই থাকতো। হয়তো আমি অন্য কোনো প্রফেশনে থাকতাম, হয়তো কোনো জায়গায় লেকচার হতে বা কোনো জায়গায় রিসার্চ অফিসার হতে পারতাম, এরকম কিছু হতাম, কিন্তু গানটা আমার চিরসঙ্গী হয়ে থাকতো। তাই এই ব্যাপারগুলো আমি কখনো আমার মাথায় আসেনি। না, আপনার সমসাময়িক যে সব শিল্পীরা গান করছেন, তারা কিন্তু এখন সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন যে কিভাবে প্যাকেজ করা যায় নিজেকে, কোন গান বাজারে কাটতে হবে, কোন ধরনের গান, কোন ধরনের সুর চুরি করলে সেই সুরটা জনপ্রিয় হবে। আপনি কি সেই ধারার ব্যতিক্রম? আমার মনে হয় আপনি যাদের ভেবে বলছেন এই প্রশ্ন তাদের কাছে রাখলে মনে হয় তারা আরো ভালো করে বলতে পারবে। আমি এটা নিয়ে খুব একটা ভাবিনি, তাই আমি এই প্যাকেজ বা এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু তেমন করে কিছু বলতে পারবো। আপনার সমসাময়িক যারা বাংলা গান গাইছে তাদের সম্পর্কে আপনার কি অভিমত? তাদের মধ্যে তো অনেক ভালো গায়ক তো আমরা পেয়েছি, সুমনদার মতো তো একজন মানুষকে পেয়েছি যে বাংলা গানের দিশারি, এবং সবচেয়ে বড় কথা বাংলা গান নিয়ে এইভাবে ভাবতে গেলে তো নিশ্চয়ই এই কন্ট্রিবিউশনগুলোকে তো ভাবা উচিত, ভাবা দরকার। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবি যে আমি গান বাজনার ক্ষেত্রে এমন একটা কিছু সুস্থ কিছু করতে চাই যেটা মানুষ ভবিষ্যতে ভাববে, যে মানে আমি কখনো এরকম ভাবি না যে ভবিষ্যতের জন্য রেখে গেলাম, ভবিষ্যতের মানুষ কি ভাববে। না, আপনি খুব সহজ পন্থাটা নিয়েছিলেন যে আপনি একটা সেফ টেরিটরি লোকসঙ্গীত আপনি বেছে নিলেন। আপনি এই জীবনমুখীর জামানায় আপনি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী হিসেবে জানতেন যে এটা আমার নিশে বা ব্র্যাকেট করে নিলে এই জায়গাটাতে আমি স্থান পাবো, যেরকম ইন্দ্রনীল সেন রিমেক শিল্পী হিসেবে নিজেকে প্যাকেজ করলেন। আপনি কি সেরকম ভাবে বলি, আমি যখন এসেছি তখন কিন্তু জীবনমুখী শব্দটাই কিন্তু ছিল না, ওটা কিন্তু আমার অনেক পরে এসছে, তাই সেই কথাটা আমার ক্ষেত্রে তো খাটেই না। আর এই নামকরণে কিছু যায় আসে না। ধরুন আমরা রবীন্দ্রসঙ্গীত বলি, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো সেটাকে আধুনিক গানই বলতেন। রবীন্দ্রনাথের গান একটা জায়গায় একটা মানে একটা ইনস্টিটিউশন হয়ে গেছে, যার ফলে রবীন্দ্রনাথের গান, সলিল চৌধুরীর গান আমরা সেভাবে বলি। আচ্ছা, সলিল চৌধুরীর আমি শুনেছি আপনার জীবনে ভীষণ ইনফ্লুয়েন্স ছিল, সেই সম্পর্কে যদি কিছু বলেন। ভীষণ ভীষণ রকম এই মানুষটাকে সবচেয়ে বড় কথা আমি এমনভাবে পেয়েছি, মানে আমি জীবনে ভুলতে পারবো না। তিনি একটা ছোট শিল্পী, মানে ছোট মানুষকে, যে যার মধ্যে গুণ আছে তাকে এত সম্মান দিতেন না, মানে তখন তাতে একটা এমন অদ্ভুত ফিলিং হতো। আমি কিছুই নই, কিন্তু
আমার মতো নগণ্য একজন মানুষকেও আমার সামান্য গুণ আছে ভেবেও এত গুরুত্ব দিতেন। আপনার কোন গান ওনার ভালো লাগতো? এমন স্টেজে মানে এই যে আমার যে বিভিন্ন প্রচলিত গান যেগুলো ট্র্যাডিশনাল গান, এমন নয় যে আমি ওনার গানই গাইছি, কিন্তু যে প্রচলিত গান, এই যে উনি যেটা আমার আড়ালেও লোককে বলতেন যে এই বয়সের ছেলেরা তো রকে বসে আড্ডা মারে নয়, কিছু করে নানা, কিন্তু একটা ছেলে, শহরের ছেলে, সে গ্রামের গান নিয়ে যে গানগুলো অনেকে জানে না, ট্র্যাডিশনাল যে গানগুলো হারিয়ে যাচ্ছে, সেই গানগুলোর প্রতি এরকম একটা প্যাশন। আমি তো ওনাকে প্রথম কোন গানটা শুনিয়েছিলেন? আমি একটা সাঁওতালি গান শুনেছি, যদি শোনান। আচ্ছা, আমার মনে আছে সাঁওতালি গানটা। উনি আমাকে বলেছিলেন, ভাই আমি একজন মানে বলেছিলেন, পাঠিয়েছিলেন, তা ওনার কাছে গিয়েছিলাম, বলে আমি তো এখন খুব ব্যস্ত আছি, এক্ষুনি বেরিয়ে পড়বো, আচ্ছা ঠিক আছে তুমি একটা গান করো, গান শুনে যাই। সেই যে উনি বসলেন, অদ্ভুতভাবে 2 ঘন্টার ওপর উনি সময় কাটালেন আমার সঙ্গে। বলে আমি অন্যরকম মানে এতেই আমি দেখলাম যে মানুষরা কীরকম, মানে বলে দিলে যেন ফোন করে দাও, আমি একটু পরে আসছি, মানে সেই যে মজে গেলেন উনি ওনার কাজ একে ছেড়ে। এটা আমার জীবনে বিরাট পাওয়া, অসম্ভব পাওয়া। এবং এমন হয়েছে, প্রথম অনুষ্ঠান করছিলাম হলদিয়াতে, আমার মনে আছে, সেখানে উনি আমাকে এত সুন্দরভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেখানে 2খানা গান গেয়ে আমি চলে এসেছি, অডিয়েন্স থেকে খুব চিৎকার করছে যে আবার শুনবো। তখন উনি বলেন, স্বপন বসু আবার আপনাদের কাছে আসবেন। এই যে ব্যবহার, এবং ও বলেছে যে জানেন ও কত কষ্ট করে গ্রামে গঞ্জে ঘুরে গান সংগ্রহ করেছে, আপনাদের ছেলে, আপনার এতদিন তার হদিশ পাননি, আমার বড় ভালো লেগেছে, এই জন্য তাকে আমি নিয়ে এলাম। ভাবা যায় না, চিন্তা করে। একটু গানটা, এটা মেয়ে বিদায়ের গান। মেয়ে যখন ঘর ছেড়ে চলে যায় তখন মা কাঁদতে কাঁদতে বলে যে আমার মেয়ে মাইয়ে তাই কানড়া মার্শাল মাইবন বিদায় কেঁদে মোড়ামতেন, যে মশালের মতো আলো করেছিল সে আমার ঘর অন্ধকার করলো। তখন মেয়ের বন্ধুরা বলছে, মা তুমি কেন এর জন্য দুঃখ করছো, তোমার ঘর অন্ধকার হলো, কিন্তু একটা অন্ধকার ঘর তো তোমার মেয়ে আলো করতে যাচ্ছে, তাই তুমি দুঃখ করো না। এগুলো তারা নাচ গান দিয়ে তাকে মাইয়ে তায়ে কানড়া মার্শাল মাই বোন বিদায় কেঁদে মাইয়ে মার্শালা দিসম পেড়া ওড়া বাহুয়ে মার্শালা। কিন্তু মেয়ে তো যেতেই হবে। তখন মেয়ের বন্ধুরা তখন সান্ত্বনা দেয় আর কি, এ মায়ে দেলা মাইনা ওড়া খন্দ হে মায়ে দেলা মাইনা ওড়া খন্দ মুন্ডু মমে দাঁতে মে কুড়ি ছাটকা রে কতিঙ্গু মাকানা মাগো বলো মে তাকো মাগো দুড়ুক মতা কম মাগো বলো মে তাকো মাগো দুড়ুক মতা কম রাচারে পলক पर को बिलक में মাগো দুড়ুক মতা কম রাচারে পলক पर को बिलक में। আচ্ছা, এই লোকসঙ্গীতে সাধারণত দেখা যায় যে সমস্ত গানগুলোর মধ্যে একটা গল্প বলার প্রবণতা আছে, এটা কেন হয়? না, গল্প বলার পর দেখো, যে কোনো বাদল সরকারের বাকি ইতিহাস তুমি দেখেছো নাটকটা, মানে যে কোনো ঘটনার পেছনে কিন্তু একটা বাকি ইতিহাস থাকে, আমরা সেটাকে খুঁজি না। ধরো গানটা আমি এমনি গাইতে পারতাম যেভাবে গাওয়া হয়, কিন্তু যে কোনো ঘটনার পেছনে একটা ঘটনা থাকে, আমাদের উচিত যে কোনো সেই ঘটনাটাকে তুমি খুঁজতে পারো। আধুনিক নগর মননে, নাগরিক মননে যেটা দেখা যায় যে গান ইমেজেরি বৈশিষ্ট্য থাকে, কিন্তু লোকসঙ্গীতের যেটা দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য গানেও যেটা আমরা দেখেছি যে সব গানের মধ্যে যেটা গল্প বেরিয়ে আসছে, সাধারণ মানুষের ব্যবহারিক জীবনের গল্প, সেটা খুব সুন্দর চিত্রকল্প দিয়ে হয়তো সাজানো হচ্ছে। না, আমি বলছি এটা নাগরিক জীবনেও। ধরো তুমি একটা জায়গায় রেগে গেলে, রেগে গিয়ে এমন একটা আচরণ করলে, খুব খারাপ আচরণ, 5টা লোক তোমাকে খারাপ বললো, কিন্তু আমরা কিন্তু বিশ্লেষণ করি না যে একটা মানুষ সে তো ভালো ছিল, মানুষটা তো ভালো ছিল, সে হঠাৎ করে এরকম খারাপ আচরণ কেন করলো। এই কেন প্রশ্ন নিয়ে আমি যদি খোঁজার চেষ্টা করি যে মানুষের সেই পজিটিভ দিকগুলো, যে এই কারণে একটা ভালো মানুষ হিসেবে খেপে গিয়ে খারাপ হতে পারে, আমরা একদিনের মধ্যে তাকে কখনো লাল কালির দাগ দিতে পারি না, কালো কালির দাগ দিতে পারি না। এই যে খোঁজা, একটা মানুষের পজিটিভ দিকগুলোকে খোঁজা, যে রাগের একটা ভালো মানুষ কেন খেপে গিয়ে খারাপ কাজটা করলো। স্বপন বসু রেগে গেলে কি গান করেন? রেগে গেলে কিন্তু মানুষ কোনো গান গাইতে পারে না অ্যাকচুয়ালি। রবীন্দ্রনাথ প্রচন্ড রেগে গিয়ে যখন উনি জানেন যে যতীন দাসের ফাঁসি হচ্ছে, উনি গান লিখেছিলেন হে ভৈরব শক্তি দাও। উনি প্রচন্ড রাগের থেকে কিন্তু গানটা লিখেছিলেন। না, সেটা উনি ওনার প্রকাশটা রাগের মধ্যে ওইভাবে একটা গানের মধ্যে তো লিখতে পারতেন, কিন্তু আমি কখনো রাগলে তো আপনার রাগ অনুযায়ী বলা উচিত, তাহলে রাগ সঙ্গীতই গাওয়া উচিত, তাই না? রাগ সঙ্গীত মানে রেগে গেলেই গাওয়া উচিত,
হবে আমার। আঘাত পেলে কি গান গান স্বপন বসু? আঘাত পেলে এক একটা আঘাতে হয়তো এক এক রকম ভাবে, ধরো এরকম উদাহরণ? বা কোনো দুঃখে হয়তো কোনো কোনো ব্যথা, কোনো বেদনা থাকে। এটা আমাদের গ্রামীণ গানেও আছে, যেন বিচ্ছেদের গান, দেখবে তুমি মিলনের গান থেকে, মিলনের গান প্রায় নেই বলে চলে, কিন্তু বিরহের গান বেশি, বিচ্ছেদের গান বেশি। তার মানে তোমার যেখানে আঘাত পাচ্ছ, যেখানে বিরহ, যেখানে মানে ব্যবধান, যেখানে বিচ্ছেদ, সেখানে কিন্তু ক্রিয়েশন তার, সে কিন্তু বলতে চাইছে মনের মধ্যে, মানে তার প্যাশনটা ক্রিয়েট করছে, তার মধ্যে দিয়ে জাগছে, তখনই সে কিছু হয়তো বলে। ধরো কারোর জন্য সে অপেক্ষা করেছে, সে হয়তো বললো, ও তুমি আইলা না রে প্রাণের বন্ধু, আইলা না রে, ও তুমি আইলা না রে প্রাণের বন্ধু, থাকিতে অবলার প্রাণ, অবলার প্রাণ, সোনার জৈবন কারে কর্মদান, নিঠুর বন্ধু রে সোনার জৈবন কারে কর্মদান। এরকম আবার ধরো একটা মেয়ে তার বিরহ থেকে, একটা মেয়ে হয়তো ফুলের মালা গাঁথে, একটা মালিনী ফুলের মালা গাঁথতে গাঁথতে সে তার খুব কাছের মানুষকে হারিয়ে যাওয়ার কথা সে মনে করে হয়তো গান গাইছে, সন্ধ্যা না গিলে রে মাইলানি গাথে ফুল, মাইলানি মালিনী, ফুলের মালা গালায় দিয়া হারাইলাম জাতি কুল। আচ্ছা, এই ধরনের গানে আমরা দেখা যায় যে আবার আমরা ফেরত আসি পার্থক্যে বিভেদে, নগর কেন্দ্রিক গানে কিন্তু এই যৌন চেতনা, যৌনতার বিনির্মাণ এর উপর একটা ঢাকনা দেওয়া হয়, কিন্তু লোকসঙ্গীতে কিন্তু যৌনতা তার সঠিক আবরণহীনভাবে ফুটে আসে। আসলে মধ্যবিত্তের না সবসময় একটা দোদুল্যমান জায়গার মধ্যে থাকে, তো তারা কোনো কিছুই মানে খুব মন খুলে করতে পারে না, সব কিছুর মধ্যে কি বলবো আর প্রিটেনশন, একটা মানে একটু ঢাকনা দেওয়া ব্যাপার, একটু ঘোমটা। কিন্তু গ্রামীণ ব্যাপারটা অনেকটা বেশি ঘোমটা ছাড়া, এই কারণে যে অনেক বেশি ভেতর থেকে এবং অনেক বেশি সৎ। কন্টিনিউয়াসলি এই প্রসেস যে স্ল্যান্ডার করার, আগে যেটা ছিল না, এখন ইটস ফ্যাশনেবল, যে আমি যদি প্রকাশ্যে গণমাধ্যমে কাউকে নিন্দা করতে পারি তাহলে কিন্তু আমার গ্ল্যামার ভ্যালু অ্যাড। আসলে ব্যাপারটা কি, যে নিন্দা করছে সে কিন্তু অত নিন্দুক নয়, তুমি খোঁজ নিয়ে দেখো। কিন্তু এটা আমরা প্রশ্রয় দিই বলে সে সেটা প্যাকেজ ভাবে বলে কিন্তু সে নিন্দার পথটা নিয়েছে, জানে এটা করলে আমার হবে, কিন্তু বেসিক্যালি তুমি খোঁজ নিয়ে দেখো সেই মানুষটা অত খারাপ নয়, সে হয়তো অত নিন্দুক নয়, কিন্তু সেই জন্য আমি নিন্দে করলে বেশি বাজার পাবো। আজকাল যত স্ক্যান্ডাল হয় তত তার বাজার ভালো। তুমি দেখো কোন গান গিয়ে স্বপন বসু হলো, একটা বিশেষ গান যে আমাকে জনপ্রিয় করেছে এটা ভাবি না। সমস্ত গানগুলোর একটা সহায়তা না থাকলে একটা গান কখনো কাউকে সাহায্য করতে পারে না। তবু তোমার প্রশ্ন অনুযায়ী আমি বলছি, তবে তোমার উদ্দেশ্য মনে সেই গানটা শোনা, আমি কিন্তু সেটা গাইবো না, আমি হয়তো অন্য গান গাইবো। যাই হোক, তবে টেলিভিশনে কেউ কেউ বলে, শোভনদা আপনার টিভিতে প্রোগ্রাম শুনেছিলাম যে ওই যে পিসি সরকার যে আনলেন না, পিসি সরকার পর কেউ হয়তো বল পিসি সরকার যে আনলেন না, পিসি সরকার সেই যে গানটা গিয়েছিলেন সেই গানটা দারুণ গান, মানে বলে থাকিলে ডোবাখানা গানটা সত্যি আমার এবং ভাবতে ভালো লাগে। প্রদীপদা উনি আমাকে করেছিলেন, তা মাঝে মাঝে মজা করে বললেন ওই ম্যাজিকের জন্য আর কি ব্যাপারটা হচ্ছে। যাই হোক, তা সেই গান থাকিলে ডোবাখানা একটা ভালো গান দিয়ে আমার নাম হয়েছিল, এটা আমার কাছে খুব ভালো লাগে, মানে একটা ভালো গান গেয়েই আমি নাম করেছিলাম। তারপর ইদানিংকালে তো ওই গানটাকে ছাপিয়ে গেছে নন্দলাল দেবদুলাল। একটা সময় জানা ওই হতো যে এই করেছো ভালো নিঠুরে দাদার কীর্তির গান, সেই রকমই এখন সবাই জানে যে চল মিনি আসাম যাব বা ছাতা ধরো স্বপন বসুর গান। এই রকম ভাবে যুক্ত হতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। দেখো এই চল মিনি আসাম গানটা আমি কালিদাস গুপ্তর কাছে শিখেছিলাম, কিন্তু আসলে এই গানগুলো কি হয় মানে লোকে যেভাবে গেছে, রবীন্দ্রনাথের গান এমন অনেক গান থাকে যে লোকে বলে শান্তিদেব ঘোষের গান বা সুচিত্রা মিত্রের গান। আচ্ছা, রবীন্দ্রনাথ নিজেই বলতেন যে শাহানার গলায় যখন আমার গান শুনলাম, মানে সে এটা তার নিজেরই স্বীকৃতি, মানে একটা গান যখন সে গায় না তার ব্যক্তিগত অনুভূতি মিশিয়ে দিয়ে যখন গান গায় তখন মনে হয় যেন এই গানটার মধ্যে দিয়ে সে তার কিছু মনের কথা বলতে চাইছে। অনেক গান তো গাওয়া হয় অনেক অনুভূতির জায়গার ছুঁয়ে ছুঁয়ে যায়, কিন্তু এই গানটা হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, কোন গানটা দিয়ে মনে হয়? দেখো সুদীপ্ত, আমি একটা কথা বলি, নিশ্চয়ই তুমি এটা দেখেছো যে রবীন্দ্রনাথের কবিতার ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে তুমি যেই গানটা ধরো 5 বছর আগে গুরুত্বই দাওনি, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল, তুমি দেখলে সেই গানটা তোমাকে অন্যভাবে যেন ধরা দিল।